তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর ত্রৈরাশিকের যে অঙ্ক সেখান থেকে আমি 10.1-এর সমস্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে কোষে দেখি 10.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমি শুরু করব। তো দেখো 10.2-এর যে 1 নম্বর প্রথমের অঙ্কটা, ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 10.1-এর যে 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। কি বলেছে ফার্স্টে অঙ্কটাতে দেখো, বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। গ্রামে একটা রাস্তা বাঁধাবে, তার কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। ঠিক করা হলো যে গ্রামে একটা রাস্তা তৈরি করা হবে, সেই রাস্তাটি তৈরি করবার জন্য 14 জন শ্রমিক লাগানো হবে এবং সেখানে তারা প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করবে। মানে 15 জন লোক প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করবে। কতদিনের মধ্যে কাজটা শেষ করে ফেলবে? 15 দিনের মধ্যে। ভালো কথা। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে, কিন্তু দেখা গেলো কোনো কারণে হয়তো কাজটা তাড়াতাড়ি প্রয়োজন, তাই জন্য বলছে দেখো 24 জন লোক, এতদিন কতজন ছিল? 14 জন, ঠিক আছে। এবার বললো না, 24 জন লোকটাকে দিয়ে কাজ করাও। তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে প্রথমে কত বলেছিলাম যে 14 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করবে, 15 দিনের মধ্যে কাজটা শেষ করবে। তার একজন বললো না, 24 ঘন্টার 24 জন লোক দেবো, আমি 24 জন লোক দেবো এবং প্রত্যেক দিন 7 ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে দেখো তো কতদিনের মধ্যে কাজটা শেষ করা যায়, ঠিক আছে। এটা অঙ্কের মধ্যে দিয়েছে, ত্রৈরাশিক পদ্ধতিতে আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। আগের অঙ্কগুলো যেগুলো করেছিলাম সেখানে 2টো ছিল, এখানে কিন্তু 3টে হয়েছে। কী কী দিয়েছে দেখো, রয়েছে লোক সংখ্যা, 4 ঘন্টা মানে দৈনিক কাজে, মানে দৈনিক সময়, আর একটা হচ্ছে সময়। তাহলে যেটা চেয়েছে, কী চেয়েছে লাস্টে, সময়টা লাস্টে লিখবো। তাহলে আমি কি কি দেব? প্রথমে দেব হচ্ছে তোমার লোক সংখ্যা, ঠিক আছে, লোক সংখ্যা ব্র্যাকেটের ভিতরে জন, কত জন আছে। দ্বিতীয় হচ্ছে দৈনিক সময়, মানে প্রত্যেক দিন কতক্ষণ করে কাজ করছে, দৈনিক সময়, ঠিক আছে, দৈনিক সময় অর্থাৎ ঘন্টা। ভালো করে বুঝবে, ঠিক আছে। তারপরে একটা কি আছে দেখো, তারপরে একটা আছে তোমার সময়, শুধু সময়, সময় যেটা কিনা দিন, ঠিক আছে। তাহলে কি কি দিয়েছে দেখো, 14 জন লোক, গ্রামের রাস্তাটা তৈরি করবার জন্য আমি 14 জন লোক ঠিক করলাম, তারা প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করবে, তাহলে কাজটা তারা 15 দিনের মধ্যে শেষ করে দিতে পারবে। আমি বললাম কোনো কারণের জন্য না, 24 জন কাজে লাগাবো, আমি 24 জনকে লাগাবো, 24 জনকে কাজে লাগাবো এবং তারা প্রত্যেক দিন তাদেরকে 7 ঘন্টা করে কাজ করাবো। তাহলে দেখি কাজটা কি তাড়াতাড়ি শেষ হয় না আরও দেরিতে শুরু হয়, ঠিক আছে। এটা তোমাকে করতে বলেছে। তাহলে দেখো এই অঙ্কগুলো করবার সময় ঠিক আগের অঙ্কগুলোরই মতন করবে। মনে করো প্রথমে মাঝখানেরটা দেয়নি, মাঝখানের অঙ্কটা মনে করো চাপা দাও। এবার ভাবো 14 জন লোক গ্রামের রাস্তা তৈরি করতে কতদিন সময় নিচ্ছে? 15 দিন। ভালো করে বোঝো। তাহলে 24 জন লোক সেই কাজটা করতে নিশ্চয়ই কাজটা আরও বেশি সময় ধরে করবে না, কাজটা কি আরও তাড়াতাড়ি করে ফেলবে। তাহলে কি সময়টা আরও কমে যাবে, অর্থাৎ আমি যদি লোক সংখ্যা যদি বাড়ে সময়টা অবশ্যই কিন্তু কমবে। লোক বেড়ে গেলে সময় কমবে। তাহলে এদের মধ্যে কি বলেছিলাম যে ব্যস্ত সম্পর্ক কখনো যখন একটা কমে আর একটা বাড়ে, অথবা একটা বাড়ে আর একটা কমে, উল্টো সম্পর্ক হলে তখন সেটাকে কি বলা হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমে এই দুটোর মধ্যে কি সম্পর্কে রয়েছে? ব্যস্ত সম্পর্কে রয়েছে। তাহলে লিখি যে লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক। এটা 1 নম্বর হলো, একটা বেরোলো, ঠিক আছে। এইবার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি হলো? ব্যস্ত সম্পর্ক। এবার এগুলো পরে একবারে করবো, দ্বিতীয়টাকে দেখে নিই। প্রথমেরটার সাথে কি হলো? তাহলে এর সঙ্গে এর, অর্থাৎ লোকের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। এবার মনে অঙ্কের মধ্যে এইটা দেয়নি, এটা চাপা দাও, লোক সংখ্যা দেয়নি। এবার এদের দুজনকে নিয়ে ভাবো, এটা পুরো বাদ দাও। তাহলে দেখো কোনো একটা কাজ যদি 4 ঘন্টা ধরে করি সেটা কতদিনের মধ্যে শেষ করতে পারবো? আমি 15 দিনের মধ্যে। কোনো একটা কাজ আমি প্রতিদিন 4 ঘন্টা করে করবো, কতদিনের মধ্যে শেষ করতে পারবো? 15 দিনের মধ্যে। আমি কাজটা
প্রতিদিন 7 ঘন্টা করে করব। প্রতিদিন কত করে করব? 7 ঘন্টা করে করব। তাহলে কাজটা কি আরও সময় বেশি লাগবে না তাড়াতাড়ি হবে? আরও তাড়াতাড়ি করে ফেলতে পারবো, কারণ প্রতিদিন 4 ঘন্টা করে যদি কাজ করি, আমার 15 দিন লাগে। আমি যদি প্রতিদিন একটু বেশি বেশি করে কাজ করি, অর্থাৎ 7 ঘন্টা করে কাজ করি, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি নেমে যাবে, তাহলে সময়টা কমে যাবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই দুটোর মধ্যে যদি আমি ভাবি, তাহলে দেখো সময় যদি দৈনিক সময় যদি বাড়াই, এখানেও কিন্তু দেখো সময় কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানেও ওটা লিখে দিই, তাহলে পাশেই লিখে দিই, এবং দৈনিক সময়ের সঙ্গে দৈনিক সময়ের সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। তাহলে এবার দেখো, আগের বারের অঙ্কগুলোকে করেছিলাম কি পরপর বুঝেছিলাম, এক্ষেত্রে কিচ্ছু লাগবে না। প্রথমে দেখো কি বের করতে বলেছে, নির্ণেয় সময়, ডাইরেক্ট করো এখানে। সুতরাং নির্ণেয় সময়, ঠিক আছে, নির্ণেয় সময়। প্রথমে কি বসাবে? এটাকে বসাবে, ভালো করে দেখো। এইবার ব্যাপারটাকে বোঝো, এইগুলো কিভাবে করবে। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কি করবে বলো তো, এটা ডিভাইডেড বাই এটা বসিয়ে দেবে। যদি ব্যস্ত সম্পর্ক আছে তাহলে বসিয়ে দাও 14 ডিভাইডেড বাই 24। আর যদি সরল সম্পর্ক হতো তাহলে এটাকে উল্টোভাবে বসাতে, অর্থাৎ 24/14 হতো। ঠিক আছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে তেমন বসালাম। সেমভাবে এটাও তাই, 4/7, কারণ এটাও ব্যস্ত সম্পর্ক হয়েছে। এবার কাটাকুটি করো, 7 দিয়ে যদি আমি কাটি 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো 12 দুগুণে 24, 4 দিয়ে কাটি 3 4 12, 3 দিয়ে কাটি 3 5 15। বেরালো কত দেখো না, 5 দিন। তাহলে এই কাজটা, অর্থাৎ 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে সেই 15 দিনের কাজটা তারা 5 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, আমি আর উত্তর লিখছি না, তোমরা উত্তর লিখে নেবে। এই যে বলেছে 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনের কাজটি শেষ করো, তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে। তাহলে আমি শুধু করে দিলাম যে 5 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি কি করব, তোমাদের 2 নম্বরের অঙ্কটা করাবো। কি বলেছে দেখো ভালো করে বোঝো। বলেছে সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। সুভাষ কাকা তিনি লিখেছেন, একটা বই লিখেছেন, সেই বইতে টোটাল 105 পৃষ্ঠার বইয়ে টোটাল পৃষ্ঠার আছে 105, এবং তিনি প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইন, মানে এক একটা পৃষ্ঠা হয় তো সেই পৃষ্ঠায় এক একটা করে লাইন, মানে কটা লাইন লিখেছে? 25টা লাইন। প্রতি পেজে কটা করে লাইন লিখেছে? 25টা। এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ, এবং প্রত্যেকটা লাইন মানে 105 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন 105 পৃষ্ঠা টোটাল লিখেছেন। প্রতি পেজে মানে প্রতি পৃষ্ঠাতে তিনি 25টা করে লাইন লিখেছেন, এবং প্রতি লাইনে তিনি 8টা করে শব্দ লিখেছেন। ভালো কথা। তারপরে বলি দেখো, এই বইটি যদি এমনভাবে ছাপা যেত, যদি বইটাকে এমনভাবে ছাপা যেত যে পৃষ্ঠায় মানে প্রতি পৃষ্ঠায় 30টা করে লাইন, মানে লাইনটাকে বাড়িয়ে দেবো, প্রতি পৃষ্ঠায় যদি এমনভাবে ছাপানো হতো যে প্রতি পৃষ্ঠায় 30টা করে লাইন হবে, এবং প্রতি লাইনে গড়ে 10টা করে শব্দ থাকবে, তবে ওই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি, এটা লিখতে বলেছে। তাহলে যেগুলো দিয়ে আছে দেখো, সবার লাস্টে চেয়েছে পৃষ্ঠা সংখ্যা, চেয়ে আছে লাইন সংখ্যা, শব্দ সংখ্যা আর পৃষ্ঠা সংখ্যা। ঠিক আছে, আমি প্রথমে লাইন সংখ্যা লিখছি। প্রথমে লিখব লাইন সংখ্যা, ঠিক আছে, লাইন সংখ্যা টি। তারপরে লিখলাম শব্দ সংখ্যা টি। সবার লাস্টে পৃষ্ঠা সংখ্যা টি। ঠিক আছে, তাহলে দেখো তিনি সবার প্রথমে কটা পেজ লিখবেন? 105খানা পৃষ্ঠা লিখেছেন। প্রতিটা লাইনে তিনি কটা করে শব্দ লিখেছেন?
প্রতিটা লাইনে তিনি 25টি করে লাইন মানে প্রতিটি পেজে তিনি 25টা করে লাইন লিখেছেন এবং এক একটা লাইনে তিনি 8টি করে শব্দ লিখেছেন, তাই তো? হ্যাঁ, 8টি করে শব্দ লিখেছেন। এবার বলছে যদি যদি তিনি প্রতিটা লাইনে এরকমভাবে প্রতিটা লাইনে যদি 30টা করে লাইন লেখেন এবং প্রতিটা লাইনে শব্দ কটা করে আছে, 10টা করে যদি শব্দ লেখেন, তাহলে তার কতগুলো পেজ লাগবে, পৃষ্ঠা প্রয়োজন হয়? তাহলে ভালো করে ব্যাপারটাকে বোঝো। তিনি বলছে 25টা করে লাইন লিখেছেন, 8টা করে শব্দ, 105 পৃষ্ঠা লিখেছে। 30টা করে লাইন লিখবেন, 10টা করে শব্দ, তাহলে তার কটা পৃষ্ঠা লাগবে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ভালো করে দেখো। সুতরাং এবার আমি সমস্যাটা কি দিচ্ছি, আমি দেখো প্রথমে এটা আমি বাদ দিলাম, প্রথমে আমি এই দুটোর মধ্যে দেখবো বলেছি। তাহলে দেখো আমি একটা পেজ, ধরো এরকম একটা বইয়ের পেজ আছে, এরকম যেটা বইয়ের পেজ হয়, ধরো এরকম একটা বইয়ের পেজ আছে। তুমি এই যে পেজটাতে, ঠিক আছে, এই পেজটাতে প্রতিটা লাইন এরকম ধরনের লাইন ধরো আছে, এরকম ধরনের লাইন আছে। প্রতিটা লাইনে যেমন ধরো এই পেজটার মধ্যে কটা লাইন লিখলে দেখো, 25টা লাইন, ঠিক আছে। প্রতিটা পেজে কটা করে লিখেছো, 25টা লাইন। এতে তোমার কটা পেজ লিখেছে দেখো, 105 পেজ। এটা কিন্তু চাপা দিচ্ছি আমি। তাহলে 25টা করে লাইন লিখলে, মানে এখানে ধরো এই ধর সাপোজ 1 2 3 4 এটা ধরো 25টা আছে, এরকম 25টা করে লাইন লিখলে তোমার কটা পেজ লাগছে, 105 পেজটা। এবার তুমি লাইনগুলো বাড়াচ্ছ, দেখো যখন লাইন ধরো বাড়িয়ে দিলে, আপাতত প্রথমে কত লিখেছিলে 25, এবার লাইনটাকে কত করলে দেখো 30। যখনই তুমি লাইনটা যখনই বাড়ালে তখন কি অত পৃষ্ঠা লাগবে? তুমি এক একটা পেজে যদি লাইন বাড়িয়ে দাও, 1 লাইন 2 লাইন করে যদি বেশি লিখো, তাহলে কি পেজ তো আরো কম লাগবে, তাই লাগে না আমাদের? আমরা যখন ধরো একটা পেজে 3 লাইন করে লিখছি, কথা একটা পেজে 3 লাইন লিখছি, ঠিক আছে, আমার কটা পেজ লাগলো 10টা। এবার আমি একটা পেজে যদি 5 লাইন লিখি, তাহলে কি আমার 10 পেজ লাগবে? নিশ্চয়ই লাগবে না, আরও কম লাগবে। তার মানে বোঝা যাচ্ছে দেখো, যদি লাইন সংখ্যা বেড়ে যায়, তাহলে পৃষ্ঠা সংখ্যা কিন্তু অবশ্যই কমে যাবে, অর্থাৎ পেজটাও কম লাগবে। তাহলে এর সঙ্গে এর ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখি যে লাইন সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যা, লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো, আশা করি বুঝতে পেরেছো ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এবার এটা বাদ, মনে করো এই দুটো জিনিস আছে। তাহলে দেখো এবার আমি এটাকে মুছছি একটুখানি। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে প্রতিটা লাইন, মানে প্রতিটা ধরো পেজে প্রতিটা লাইনে যদি আমি ধরো শব্দ এরকম, এটা লাইন, এক একটা লাইনে যদি আমি টোটাল 8খানা করে শব্দ লিখি, তাহলে আমার কটা পেজ লাগে দেখো, 105। ভালো করে দেখো, ধরো এটা 1 2 3 সব কথা ধরো 5টা করে যদি লাইন লিখি, তাহলে আমার 15টা পেজ লাগে, কথায় বলে লিখছি। ধরো 30টা পেজ লাগে, ধরো আমি এটা ভুলে যাও, ধরো প্রতিটা পেজে প্রতিটা লাইনে যদি আমি 30টা 5টা করে শব্দ লিখি, কটা পেজ লাগে আমার? 30টা। আমি লাইনে একটা করে বাড়িয়ে দেবো, যখনই একটা করে বাড়িয়ে দেবো, তখনই কিন্তু আমার 30 পেজ লাগবে না, আমার পেজটা আরও কম লাগবে। কারণ শব্দ যেই বেড়ে যাবে, তখনই আমার পৃষ্ঠা আরও কম লাগবে, কারণ অত পৃষ্ঠা তো লাগবে না, শব্দ বাড়িয়ে দিচ্ছি মানে আমার পেজও কমে যাচ্ছে। তাহলে দেখো এটা বোঝো, তাহলে 8টা করে যদি এক একটা জায়গায় যদি 8টা করে শব্দ লিখে এক একটা লাইনে 105 পৃষ্ঠা লিখছে, মানে 105 পেজ লাগছে। তুমি যদি প্রতিটা লাইনে 2টো করে শব্দ বাড়িয়ে দাও, অর্থাৎ 10টা করে শব্দ লেখো, তাহলে কিন্তু তোমার পৃষ্ঠা আরও কম লাগবে। অর্থাৎ এক্ষেত্রেও কী হচ্ছে দেখো, তুমি যদি শব্দ সংখ্যা বাড়াও, পৃষ্ঠা সংখ্যা কী হচ্ছে? কমছে, অর্থাৎ উল্টো সম্পর্ক। তাহলে কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখি যে শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে জিনিসটাকে দাঁড়াচ্ছে কেমন? নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। সুতরাং নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা
পৃষ্ঠা সংখ্যা, নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। প্রথমে এটাকে বসাও 105। তাহলে প্রথমেরটা কি হয়েছে? ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এটা মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে যেরকম ভাবে আছে সেরকম বসিয়ে দেবো 25/30 গুণ, এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে তেমন বসিয়ে দেবো 8/10। ঠিক আছে, তাহলে কাটাকুটি করব 5 দিয়ে, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দিয়ে 5 6 30, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 3 9, 3 5 35। তাহলে লাগছে কত দেখো? 70 পৃষ্ঠা, 70টি পেজ লাগছে। ঠিক আছে, তাহলে উত্তর কি চেয়েছে? তবে সেই ছাপা বইটি, তবে সুতরাং উত্তর লিখব তবে সেই ছাপা বইটি, তবে সেই ছাপা বইটি, তবে সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে, 70 পৃষ্ঠার বই হবে, ডান। তাহলে এই হয়ে গেল তোমাদের যে 2 নম্বরের অঙ্ক। কত পেজে? 70 পেজ হলো। কি বললাম বুঝতে পেরেছো? একদম কিন্তু সহজভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তুলে নাও পরে। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো? একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনের মধ্যে চাষ করতে হবে। একটা কৃষি খামার রয়েছে, সেখানে টোটাল জমি আছে 540 বিঘা। সেখানে টোটাল জমি কত আছে? 540 বিঘা। এবং সেই জমিটা কত দিনের মধ্যে চাষ করতে হবে? 14 দিনের মধ্যে সেই জমিটাতে চাষ করতে হবে অবশ্যই। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা চাষ করলো। মানে প্রথমে বলছে যে একটা খামারে টোটাল 540 বিঘা জমি আছে, এবং সেই জমিগুলোকে 14 দিনের মধ্যে চাষ করতে হবে। ভালো কথা। চাষ শুরু করলো, প্রথম 4 দিন চাষ করলো, টোটাল 5টা ট্রাক্টর জমিতে লাগালো এবং তাতে 120 বিঘা জমি চাষ করা হয়ে গেল। ঠিক আছে, সময় মতো চাষের কাজ শেষ করতে হবে। এবং ওই তাহলে দেখা যাচ্ছে যে কথা বলছি, সময় মতো 14 দিনের মধ্যেই শেষ করতে হবে। কিন্তু আপাতত 4 দিন হয়ে গেছে, বলছে সময় মতো বাকি আর কত আছে? 10 দিন। তাহলে ওই 10 দিনের মধ্যে কাজ শেষ করতে হলে আর কটা ট্রাক্টর লাগবে? কথা বলছি, দেখা গেল যে 14 দিনের মধ্যে তোমার চাষ কাজটা শেষ করতে বলেছে, তুমি কাজটা এত স্লো করে ফেলেছো, তুমি বুঝতে পারছো যে আমি আর 14 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবো না। তাহলে হয় আমাকে ট্রাক্টর সংখ্যা বাড়াতে হবে, তাই তো, নাহলে জমি অতটা চাষ করতে তো কোনো মতে পারবো না। তাহলে সেটা তোমাকে করতে হবে। কিভাবে করব? তাহলে কিভাবে লিখবো? কি দেয়া আছে এখানে দেখো? সময় দেয়া আছে, ট্রাক্টর সংখ্যা দেয়া আছে, আর জমির পরিমাণ দেয়া আছে। কোনটা চেয়েছে উত্তর? ট্রাক্টরের সংখ্যা। তাহলে ভালো করে দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, বলেছে আরও কটি ট্রাক্টর লাগবে। এই মুহূর্তে কিন্তু তোমার 5টা ট্রাক্টর আছে। তাহলে ওই বাকি দিনের মধ্যে চাষ করতে গেলে দেখা গেল আরও 2টো ট্রাক্টর লাগবে। তাহলে হিসাব মতো তোমার কিন্তু 7টা ট্রাক্টর লাগলো, বা 3টে ট্রাক্টর, দেখা গেলো যে 9টা ট্রাক্টর লাগবে টোটাল। তাহলে আরও তোমার তো 5টা আছে, তাহলে আরও 4টে। এটার মানে কিন্তু বুঝবে ভালো করে দেখো। তো আমি করাচ্ছি, লাস্টে বোঝাচ্ছি। কি বলেছে দেখো? জমির পরিমাণ, সময় আর ট্রাক্টর সংখ্যা। তাহলে লিখি আমি জমির পরিমাণ। প্রথমে হচ্ছে জমির পরিমাণ। এই অঙ্কটা ভালো করে বুঝবে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু বেশি দেয়। জমির পরিমাণ বিঘা, সময় দিন, ট্রাক্টর সংখ্যা, ঠিক আছে। তাহলে জমির পরিমাণ কত? জমির পরিমাণ আছে, ভালো করে বোঝো। জমির পরিমাণ টোটাল তো 540 বিঘা 14 দিনের মধ্যে শেষ করে। দেখো প্রথম 4 দিনে কতটা চাষ করেছে বলে দিচ্ছে। দেখো 120 বিঘা জমি চাষ করতে 4 দিনে 5টা ট্রাক্টর লাগবে। এটা কিন্তু আগে বসাবে। 120 বিঘা জমি 4 দিনে চাষ করতে টোটাল কতটা লাগছে? 5টা ট্রাক্টর, তাই তো। কতটা জমি আছে? 420 বিঘা। ভালো করে শোনো, 400 সরি
540 বিঘা জমি আছে, 540 বিঘা জমি আছে, তার মধ্যে 120 বিঘা জমি চাষ করা শুরু করে দিয়েছে, 4 দিন ধরে চাষ করছে, 5টা ট্রাক্টর লেগেছে, অর্থাৎ 5টা ট্রাক্টর 4 দিনে টোটাল 120 বিঘা জমি আপাতত এই মুহূর্তে চাষ করা হয়ে গেছে, তাই তো? তাহলে আর কতটা জমি আছে? টোটাল জমি কতটা? 540 বিঘা, তার মধ্যে কতটা চাষ করেছে? 120 বিঘা জমি চাষ কিন্তু করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তাহলে বাকি জমিটা সময় মতো শেষ করতে হবে, বাকি জমি সময় মতন শেষ করতে গেলে কতটা ট্রাক্টর লাগবে? তাহলে বাকি জমি মানে আর কতটা পড়ে আছে? টোটাল 540 বিঘা জমি ছিল, সেখান থেকে 120 বিঘা জমি চাষ করা হয়ে গেছে, তাহলে আর কতটা জমি পড়ে আছে চাষ করা? 420 বিঘা জমি পড়ে আছে। এই 420 বিঘা জমি আর কদিনের মধ্যে শেষ করতে হবে? অবশ্যই তো বলেছে যে 14 দিনের সময় মতো মানে কতদিন সময় দিয়েছে তোমাকে? কতদিনের মধ্যে কাজটা শেষ করতে বলেছে? 14 দিনের মধ্যে। 4 দিন তো হয়ে গেছে, পড়ে আছে কত? এখন 420 বিঘা। এই 420 বিঘা কদিনের মধ্যে শেষ করতে হবে? সময় মতো মানে কত? আর 10 দিন না, কারণ 4 দিন হয়ে যাওয়ার পর আর কতদিন পড়ে আছে? 14 দিনের মধ্যে 10 দিন। তাহলে সেটা এখানে বসাও, 14 - 4, অর্থাৎ 10 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তার জন্যে টোটাল কটা ট্রাক্টর লাগছে, ঠিক আছে? চলো এবার আমি করছি। তাহলে দেখো, প্রথমে আমি বললাম এটা চাপা দিয়ে এটার সঙ্গে বুঝবো যে 120 বিঘা জমি চাষ করতে আমার ট্রাক্টর কত লাগছে। ধরো এটা 120 বিঘা জমি, এরকম 120 বিঘা জমি আছে, এই জমিটা চাষ করতে 5টা ট্রাক্টর লাগছে। আমি কি করব? 420 বিঘা জমি চাষ করব। 420 বিঘা মানে জমিটা আরো বেড়ে গেল, এতটা জমি। তাহলে এই এতটা জমি চাষ করতে কি এই 5টা ট্রাক্টর দিয়ে হবে? হবে না, নিশ্চয়ই আরো বেশি লাগবে। দেখো 120 বিঘা জমি চাষ করতে, অর্থাৎ এই জমিটা চাষ করতে 5টা ট্রাক্টর লাগছে। দেখো জমি বেড়ে গেছে না, এই 420 বিঘা জমি বেড়ে গেছে না, তাহলে কি 5টা ট্রাক্টরে হবে? এই বড় জমি বেড়ে গেলে নিশ্চয়ই আরো বেশি প্রয়োজন হবে, বেশি লাগবে। তাহলে কি হলো যে, তাহলে দেখো জমি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ট্রাক্টর সংখ্যাও কিন্তু বাড়ছে, অর্থাৎ দুজনেই যখন বাড়ে বা দুজনেই যখন কমে সেটাকে কি বলা হয়? সরল সম্পর্ক। তাহলে আমি বুঝলাম যে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টরের কি সম্পর্ক? সরল সম্পর্ক। লিখে দিই তাহলে, জমির পরিমাণের সঙ্গে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যার সরল সম্পর্ক। ঠিক আছে, নেক্সট হয়ে গেল। এবারে এটা চাপা দাও, এটা নেই মনে করো। কোনো একটা জমি, ধরো কোনো একটা জমি 4 দিন ধরে, কোনো একটা জমি ধরো এই একটা জমি, এই জমিটা 4 দিন ধরে কটা ট্রাক্টর লাগছে? 5 দিন, 5টা ট্রাক্টর লাগছে। আমি মনে করলাম তাহলে দেখো 4 দিন ধরে এই জমিটা চাষ করতে হবে, যে 4 দিনের মধ্যে চাষ করো, আমার কটা ট্রাক্টর লাগছে? 5টা। এবার বললো যে না, যাও তোমাকে দিন বাড়ি দিলাম, 10 দিনে করো। তাহলে 10 দিনে করতে গেলে তোমার তো সময় অনেক বেশি পেলাম, তাহলে আমার অটো ট্রাক্টর লাগবে, আমার ট্রাক্টর কমিয়ে দেবো। তার মানে দেখো যখনই সময় বাড়লো তাহলে ট্রাক্টর কি কমে গেল, ট্রাক্টর তত লাগবে না। 4 দিনে যদি 5টা ট্রাক্টর লাগে, 10 দিনে নিশ্চয়ই অত ট্রাক্টর লাগবে, জমি চাষ করতে আরো কম লাগবে। তাহলে বুঝলাম যে এটা যদি বাড়ে এটা কমবে, তাহলে এদের মধ্যে উল্টো সম্পর্ক, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। লিখছিলাম, তাহলে লিখি সময়ের সঙ্গে ট্রাক্টর সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। সুতরাং নির্ণেয় ট্রাক্টর সংখ্যা ঠিক আছে, নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। তাহলে বসাই প্রথমে 5 গুণ, প্রথমেরটা কি আছে দেখো? সরল হলে আমি সবসময় ব্যস্ত হলে কি বসাতাম? এটা ডিভাইডেড বাই এটা, আর যখনই সরল হয়ে যাবে এটা উল্টে যাবে, অর্থাৎ
20টা উপরে বসবে, নিচে 120 বসবে। ঠিক আছে, আর এটা কি আছে, ব্যস্ত, ব্যস্ত হলে যা আছে তাই বসবে। 4 ডিভাইডেড বাই 10, 0 0 কেটে গেল। 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 6 দুগুণে 12, 6 দিয়ে 6 7 42। তাহলে অ্যান্সার কটা বেরালো দেখো, 7টি। এবার বোঝো ভালো করে অ্যান্সার কি বলেছে, অ্যান্সার কি বলেছে বোঝো। অ্যান্সার বলেছে যদি সময় মতন চাষের কাজ শেষ করতে হয়, আমি সময় মতন কাজ শেষ করব, তাহলে আমাকে আরও কটা ট্রাক্টর লাগবে। টোটাল ট্রাক্টর লাগবে কত দেখো, 420 বিঘা জমি যদি চাষ করতে হয় তাহলে আমার ট্রাক্টর কটা লাগছে, 7টা। এই মুহূর্তে আমার কাছে ট্রাক্টর ছিল কটা, 5টা। তাহলে আমার আরও কটা ট্রাক্টর লাগবে, বলছে আরও কটা ট্রাক্টর লাগবে। তাহলে আরও তো 2টো ট্রাক্টর লাগবে, কারণ টোটাল ট্রাক্টর দরকার কত, 420 বিঘা জমি চাষ করতে কটা ট্রাক্টর দরকার, 7টা। তা আমার কাছে আছে কটা, আছে কিন্তু আমার কাছে 5টা। তাহলে আর কটা দরকার, 7 থেকে 2 বাদ দেবো, মানে 2টো দরকার, তাই তো। মানে 7 থেকে 5 বাদ দেবো, কত দরকার, 2টো দরকার। তাহলে সেটাই লিখবো যে সময় মতন চাষের কাজ শেষ করতে, উত্তর সময় মতো চাষের কাজ, সময় মতন চাষের কাজ শেষ করতে, সময় মতন চাষের কাজ শেষ করতে কি বলেছে, আর সময় মতন চাষের কাজ শেষ করতে আর 7 - 5, অর্থাৎ দুটি ট্রাক্টর লাগবে, 2টি ট্রাক্টর লাগবে, 2টি ট্রাক্টর লাগবে। তাহলে সময় মতন কাজ শেষ করতে আমার আর কটা ট্রাক্টর লাগছে, সময় মতন কাজ শেষ করতে আমার আর 7 - 5, অর্থাৎ আর 2টো ট্রাক্টর লাগবে। কি বলেছে, আরও কটা ট্রাক্টর লাগবে, 420 বিঘা জমি চাষ করতে টোটাল আমার 7টা ট্রাক্টর লাগে, তাই তো। তাহলে বলেছে আর কটা ট্রাক্টর লাগবে, 5টা তো আমার এই মুহূর্তে আছে, আর 2টো ট্রাক্টর হলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 4-এর অঙ্কটা। কি বলেছে দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে দেখি। ঠিক আছে, কি কি দিয়েছে ব্যাপারটা বুঝো। লোক সংখ্যা দিয়েছে, সময় দিয়েছে, আর কাজের পরিমাণ দিয়েছে। ঠিক আছে, আমি একটা লিখি আগে। উত্তর কি চেয়েছে, বাক্সের অংশ সারাতে কতদিন, সময়টা লাস্টে। তাহলে লিখি 4 নম্বর, তাই তো, 4। তাহলে লোক সংখ্যা অর্থাৎ জন, কি চেয়েছে যেন লাস্টে, সময়। আচ্ছা, কাজের পরিমাণ, ছাত্ররা এই অঙ্কগুলো না, এই ধরনের অঙ্কগুলো খুব ভুল করে, দেখে নাও একটু ভালো করে। অংশ, একটা হচ্ছে লোক সংখ্যা, কাজের পরিমাণ, আর একটা হচ্ছে সময়। কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, বুঝে নাও, খালি একটা জায়গায় বুঝতে পারলে বাকি আগের মতনই অঙ্ক। তাহলে দেখো 15 জন, কি বলেছে দেখো, কতজন লোক আছে না, 30 জন লোক, 3/7 অংশ কাজ করে কত, 15 দিনে। ব্যাপারটাকে বোঝো, আমি একটু এঁকে বোঝাই ব্যাপারটাকে। ধরো এরকম একটা জমি আছে, ধরো আমার কাজ আছে, তোমাকে কাজ দিয়েছি, কোনো একটা কাজ। এই পুরো কাজটা মানে 1 অংশ, পুরো কাজটা মানে কত, ধরো 1 অংশ, কিন্তু পুরো কাজ মানে হচ্ছে 1 অংশ। ঠিক আছে, পুরো কাজ যদি এই যে ধরো এটা ধরো একটা কোনো কাজ দিই, ধরো কোনো একটা রাস্তা বা কী দিয়েছে, এখানে কিছু বলেছে, গ্রামের রাস্তা, ধরো এটা রাস্তা। ঠিক আছে, এই পুরো রাস্তাটা কাজ করতে বলেছে, তাহলে পুরো রাস্তা মানে আমি জানি কত, 1 অংশ। এবার সেখান থেকে তুমি কতটা পরিমাণ কাজ করেছো, 30 জন লোক নিয়ে 15 দিনে তুমি কতটা পরিমাণ কাজ করেছো, সাপোজ তুমি এতটুকু কাজ করেছো, মানে কত কাজ করেছো, 3/7 অংশ কাজ করেছো। ভালো করে বোঝো, 3/7 অংশ কাজ করেছো। ঠিক আছে, তাই লিখেছি আমি। তাহলে 30 জন লোক নিয়েছি, 30 জন লোক এইটুখানি কাজ করতে কতদিন সময় নিয়েছে, 15 দিন। তারপর বলছে যে আরও 10 জন লোক কাজটি করতে আসে, তাহলে আরও 10 জন লোক হলে কত হচ্ছে, 30 ছিল,
আরও 10 জন এসছে, মানে টোটাল 40 জন হলো। 40 জন লোক কি বলেছে দেখো, বাকি অংশ, বাকি কতটুকু অংশ, এই সাদা অংশটুকু কাজ করতে হবে। এই অংশটুকু কাজ করতে কতদিন সময় লাগে? তাহলে এই সাদা অংশটুকু মানে কত, ভালো করে দেখো, টোটালটা কত আছে, টোটালটা এই পুরোটা কত, পুরোটা এক অংশ, পুরোটা আছে এক অংশ। সেখান থেকে আমি এই অংশটুকু বাদ যদি দিই, অর্থাৎ 3/7কে যদি আমি বাদ দিই, তাহলেই তো এই সাদা অংশটুকু, হ্যাঁ কি না? তাহলে ব্যাস 3/7 অংশটাকে বাদ দেবো, তাহলে দাঁড়ায় কত দেখো, 7 লসাগু 7 - 3, অর্থাৎ 4/7 অংশ। অর্থাৎ এইটাখানি কত, এই বাকি অংশ বলতে কত বোঝাচ্ছে, এই 4/7 অংশ কাজ করতে কত সময় লাগবে। তাহলে এটা দেখিয়ে দাও, 1 - 3/7, তার মানে হচ্ছে 4/7 অংশ কাজ করতে কতদিন সময় নেবে। এই হলো ব্যাপারটা। ব্যাস, আশা করি বুঝতে পেরেছো এই যে জিনিসটা কীভাবে করলাম। এইটুখানি কাজ করেছে, তাহলে এই সাদা অংশটুকু কাজ করবে। তাহলে সাদা অংশটুকু মানে কত, এই টোটালটা কত, এক অংশ, আমি জানি সবসময় পুরো কাজ মানে, তাহলে এই পুরো কাজটা থেকে এইটুখানি অংশকে যদি আমি বাদ দিই, এই যে অংশটাকে বাদ দিই, তাহলে এই সাদা অংশটুকু পেয়ে যাবো। তাই আমি তাহলে কী করলাম, 1 থেকে ওটা পুরোটা বাদ দিলাম, অর্থাৎ 4/7 অংশ। ব্যাস, অঙ্ক হয়ে গেল। ব্যাস, এবার আমি অঙ্কটাকে করি। চলো এবার কি হচ্ছে দেখি আমি। তাহলে বলছি দেখো, 30 জন লোক, প্রথমে এটা বাদ চাপা দিয়ে আমি এটাকে ভাবি। 30 জন লোক কোনো একটা কাজ 15 দিনে করে। 40 জন লোক যদি লাগায়, সেই কাজটা আরও তাড়াতাড়ি করে ফেলবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ এ বাড়লে এ কমছে। সবসময় খেয়াল রাখবে, লোক সংখ্যার সঙ্গে সময়, সংখ্যার সঙ্গে সময় সব সময় ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখি না, লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক, এবং ওটার সাথে করি, এবং এবার এটা করি কাজের পরিমাণ। দেখো, 3/7 অংশ কাজ করতে কতদিন সময় লাগছে, 15 দিন। ধরো নিচে 7টা বাদ দাও, 3 অংশ কাজ করতে কতদিন লাগছে, 15 দিন। তাহলে 4 অংশ কাজ করতে আরো বেশি লাগবে না কম লাগবে? কাজের পরিমাণ তো বেড়ে গেল, যত কাজ বাড়বে দিনও, মানে সময়টাও তো বেশি সময় ধরে কাজ করতে হবে। অর্থাৎ 3/7 অংশ কাজ করতে যদি 15 দিন সময় লাগে, 4/7 অংশ কাজ করতে আরো বেশি দিন সময় লাগবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। সেটা করে দিই। তাহলে লিখি যে কাজের পরিমাণের সঙ্গে, আচ্ছা এখানটা নিচেই লিখি, কাজের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্ক। হয়ে গেল। তাহলে দাঁড়াচ্ছে কি, নির্ণেয় সময়। সুতরাং নির্ণেয় সময় পনেরো বসাই। প্রথমেরটা কি আছে, প্রথমেরটা আছে ব্যস্ত, তাহলে যেরকম আছে তেমন বসে যাবে। 30/40 গুণ, তারপরেরটা এই আছে ব্যস্ত, এই সরল হলে কি হয় দেখো, এটা আগে বসবে, তার এটা ডিভাইডেড বাই এটা, অর্থাৎ 4/7 ডিভাইডেড বাই 3/7 হলো। আচ্ছা এটাকে একটুখানি ভেঙে নাও, লাইনটাকে যদি আমি ভাঙি, তাহলে দাঁড়া, এটাই লাইনটাকে করে নেবে। 30/40 গুণ, এটা মানে কত, 4/7 গুণ 7/3, তাই তো? একটু উপরে লিখি, 7/3। এবার কাটো, 7 কাটা, 0 কাটা, 4 কাটা, 3 কাটা, অ্যান্সার কত বেরোলো দেখো, 15 দিন। 15 দিনই কিন্তু বেরোলো, মানে একই সময় এখানেও লাগবে। এত 40 জন হয়ে গেলে সেই কাজটা শেষ করতে, 4/7 অংশ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। অ্যান্সার কি বের করতে বলেছে, যে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে, উত্তর লিখে দিই আমি, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে
বাকি অংশ সারাতে 15 দিন, বাকি অংশ সারাতে কত সময় লাগে, মানে কত দিন লাগে? 15 দিন লাগবে। তো রাস্তাটি সারাতে বাকি কতদিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের কতটা করাবো? 5 নম্বরের এই অঙ্কটা করাবো। কি বলে দেখো, 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। মানে 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ একটা পাম্প, মানে পাওয়ার আর কি, পাম্পটার পাওয়ার 5 অশ্বক্ষমতা সম্পন্ন পাওয়ারযুক্ত একটা পাম্প 3600 লিটার জল, টোটাল জলটা হচ্ছে 36 লিটার, 8 ঘন্টায় ধরো ট্যাঙ্কিতে তুলতে পারে। তাহলে 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের, যার মানে পাম্পের এবার কি মানে ক্ষমতাটা বেশি, পাম্পের ক্ষমতাটা বেশি, এরকম ধরনের একটা পাম্প যার 7 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 6300 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে তুমি হিসাব করে লেখো। তাহলে কি কি দিয়েছে? প্রথমে দিলাম পাম্প, তারপরে হচ্ছে জলের পরিমাণ, তারপরে হচ্ছে সময়। প্রথমে হচ্ছে পাম্প, ব্র্যাকেটের মধ্যে অশ্বক্ষমতা, তাই তো অশ্বক্ষমতা আছে। তারপরে হচ্ছে পাম্প, তারপরে হচ্ছে জলের পরিমাণ, জলের পরিমাণ, লিটার, লিটার, তারপরে হচ্ছে সময়, তো হ্যাঁ সময়, ঘন্টা, ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল তুলতে তার সময় লাগে 8 ঘন্টা। তাহলে 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প 6300 লিটার জল তুলতে কতটা সময় নেবে এটা বের করতে বলেছে। বোঝো, ধরো একটা পাম্প যার পাওয়ার কত, পাম্পের একটা পাওয়ার হয়, ধরো হয় না যেটা পাওয়ার হয় টিউবলাইটের যেমন হয় না, পাওয়ার ওয়াটে পাওয়ার হয় 10 ওয়াট, 11 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট এরকম হয়, সেরকমই 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্পের 36, এটা বাদ দাও, প্রথমে এটা বাদ দাও। তাহলে 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের জল তুলতে কত সময় লাগে? 8, এটা বাদ দিয়ে করছি কিন্তু। তাহলে 5 অশ্বক্ষমতা মানে ওর অশ্বক্ষমতা, ওর ক্ষমতা 5 অশ্বক্ষমতা, সব 5 ওয়াট ধরো। তাহলে 5 ওয়াটের পাম্পের কত ঘন্টায়, মানে কত ঘন্টায় জল তোলে? 8 ঘন্টায়। তাহলে 7 ওয়াট যুক্ত পাম্পটার জল তুলতে নিশ্চয়ই যত মানে ওয়াট বেশি হবে জলটা তত স্পিডে তুলবে, ততটাই স্পিডে তুলবে। তাহলে কি, তাহলে 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের যতটা না সময় লাগবে 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের জল তুলতে আরও তাড়াতাড়ি হবে, অর্থাৎ কমবে। অর্থাৎ এটা যদি বাড়ে এটা কিন্তু অবশ্যই কমবে। তাহলে এর আর এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে ভালো করে বোঝো, এর সাথে এটা বাড়ছে এটা কমছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এদের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখি পাম্প ও পাম্প ও সময়ের সঙ্গে পাম্প ও তা কি করছে, পাম্পের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আর এবার দেখো, এবার এটা নেই মনে করো, এটা বাদ দাও। তাহলে দেখো 3600 লিটার জল তুলতে একটা পাম্পের কত সময় লাগে? 8 ঘন্টা। জল আরও বেশি তুলবে, 6300 লিটার জল তুলবে, আরে জল যত বেশি তুলবে সময় হয়তো তত বেশি লাগবে। অর্থাৎ এটা যদি বাড়ে তাহলে এটাও কি হচ্ছে,
বাড়ছে, কারণ যত জল বেশি তুলবে সময় তত বেশি লাগবে। অর্থাৎ এর সঙ্গে এর তাহলে কি সম্পর্ক হচ্ছে? একই বাড়ছে, এটা বাড়লে এটা বাড়ছে, একই হলে তাহলে কি হয় সবসময়? সেটাকে বলা হয় সরল সম্পর্ক। তাহলে এদের দুজনের মধ্যে সরল সম্পর্ক। তাহলে লিখি জলের পরিমাণের সঙ্গে জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক ব্যাস হয়ে গেল। তাহলে আমি করি নির্ণেয় সময়। সুতরাং নির্ণেয় সময় 8 ঘন্টা ইন্টু প্রথমটা কি আছে? ব্যস্ত, যা আছে তাই বসবে। দ্বিতীয়টা কি আছে? সরল উল্টে যাবে। কাটো 0 0 0 0 7 দিয়ে 7 নং 63, 9 দিয়ে 4 নং 36, 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে 10 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? 10 ঘন্টা। তাহলে অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার কই গেল? অ্যান্সার চেয়েছে 7 সন্দেহ জল তুলতে 63 জল তুলতে কতটা সময় লাগবে? তাহলে লিখে দিই আমি উত্তর। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 6300 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় 10 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? 10 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 6300 লিটার জল তুলতে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের কতটা সময় লাগবে? না, 10 ঘন্টা সময় লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 6 নম্বরের অঙ্কটা। কি বলছে দেখো, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন দুটি মোটর আছে। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি যদি 8 ঘন্টা করে চালানো হয় তাহলে 20 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে? 20 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে 3টি অশ্ব ক্ষমতা সম্পূর্ণ মোটরটি 10 ঘন্টা করে চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে লেখো। দেখো কি বলেছে আগে আমাকে অঙ্কটার মধ্যে দেখো। প্রথমে বলেছে কারখানার মোটর বলেছে, তারপর বলেছে সময় আর বিদ্যুতের পরিমাণ। ঠিক আছে, বিদ্যুৎ খরচ, তাই তো? কই গেল? হ্যাঁ, বিদ্যুতের পরিমাণ। তাহলে দেখো মোটর প্রথমে আমি লিখি, তারপর তোমাদের বোঝাচ্ছি আমি। মোটর ব্র্যাকেটের মধ্যে অশ্ব ক্ষমতা, ঠিক আছে। তারপরে হচ্ছে সময়, ব্র্যাকেটের মধ্যে ঘন্টা। তারপরে হচ্ছে বিদ্যুৎ পরিমাণ, বিদ্যুতের পরিমাণ। একক তোমার কিসে দিয়েছে? একক। ঠিক আছে, দেখো কি বলেছে দেখো। বলেছে দেখো 5টা অশ্ব ক্ষমতা শূন্য, 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ এরকম ধরনের একটা মোটর যদি আমি কতক্ষণ চালাই? 8 ঘন্টা করে চালাই তাহলে কত একক বিদ্যুৎ পুড়বে? 20 একক বিদ্যুৎ পুড়বে। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন যদি মোটরটি আমি সেটি 10 ঘন্টা করে চালালে কত একক
বিদ্যুৎ পূর্বে এটা দেখো, আগে ভালো করে বুঝে নাও, অঙ্ক কিচ্ছু নেই, একদম ইজি, জাস্ট ভালো করে বুঝে নাও। 5 ধরো ওয়াট, আমাদের হয় না, তোমরা এরকম পড়ো না, যেমন মোবাইলে লাইটের ওয়াট বা এইসব কিছু, সেটাই ভাবো। তার মানে দেখো 5 ওয়াট, ধরো একটা মোটরের ওয়াট হচ্ছে 5 ওয়াট, কথা বলছি, 5 ওয়াট মোটরের আমি 8 ঘন্টা করে চালাচ্ছি, 5 ওয়াট মোটরটা আমি 8 ঘন্টা করে চালাচ্ছি, তাতে আমার কত টাকা বিদ্যুৎ পুড়ছে? 8 ঘন্টা চালালে আমার 20 একক বিদ্যুৎ পুড়ছে, 20 ইউনিট, যেমন বলে না ইউনিট বিদ্যুৎ পড়ে, তোমরা শুনেছো নিশ্চয়ই বাড়িতে, 20 ইউনিট বিদ্যুৎ পড়ছে। তাহলে আমি যদি 3 ওয়াট, কথা মনে করো যে 3 ওয়াট সম্পূর্ণ একটা মোটরকে, সেটাকে আমি 10 ঘন্টা চালালাম, তাহলে কত একক বিদ্যুৎ পূর্বে এটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, বুঝেছো আশা করি। এবার আমি আলাদা আলাদা করবো, এটা চাপা দিই প্রথমে এর সঙ্গে, তারপরে এর সঙ্গে করবো, তাহলে এটা মনে করো নেই। তাহলে দেখো 5 ওয়াট, ধরে নাও 5 ওয়াট, অশ্ব ক্ষমতা ভুলে যাও, এটা মানে তুমি কিছুই জানো না। 5 ওয়াট মোটর, ধরো একটা 5 ওয়াট মোটর, ঠিক আছে, একটা 5 ওয়াট মোটর সারাদিন ধরে আমি চালাচ্ছি, সারাদিন ধরে চালালে কত ইউনিট পুড়ছে? 20 একক। এইবার 3 ওয়াট সম্পূর্ণ যদি মোটর আমি সারাদিন ধরে যদি চালাই, তাহলে কি আরও বেশি কারেন্ট পুড়বে না কম কারেন্ট পুড়বে? ভালো করে দেখো। তাহলে যেটা 5 ওয়াট, ওয়াট যেহেতু বেশি, তাহলে কারেন্টও পুড়বে বেশি, ওয়াট যত কম হবে কারেন্টও পুড়বে কম, হ্যাঁ কি না? ওয়াট যত বাড়বে কারেন্ট বেশি পুড়বে, ওয়াট যত কম হবে কারেন্ট তত কম পুড়বে। তার মানে যখনই ওয়াট কমলো, ওয়াট যদি কমে যায়, তার সঙ্গে সঙ্গে বিদ্যুতের পরিমাণও কমতে থাকবে। তাহলে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক হলো? সরল সম্পর্ক হলো। সরল সম্পর্ক বলেছি, ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, সেটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। আর একটা বাড়লে যদি আরেকটাও বাড়ে, বা একটা কমলে যদি আরেকটাও কমে, তাহলে সেটাকে বলা হয় সরল সম্পর্ক। তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে লিখি যে মোটরের সঙ্গে বিদ্যুৎ পরিমাণের সরল সম্পর্ক বেরিয়ে গেল একটা, কিন্তু আশা করি এটা বুঝেছো। চলো এবার এটা বাদ দাও, মনে করো অঙ্কের মধ্যে এটা কিছু নেই, ঠিক আছে। এবার এটা ভাবো, ধরো কোনো একটা লাইট, নর্মাল ভাবো, কোনো একটা লাইট তুমি যদি 8 ঘন্টা জ্বালিয়েছো, সারাদিনে কত ঘন্টা জ্বালিয়েছো? 8 ঘন্টা। ধরো একটা টিউবলাইট তুমি যদি 8 ঘন্টা জ্বালাও, 20 ইউনিট বিদ্যুৎ পড়ে, নর্মাল, ভুলে যাও। তোমাদের বাড়ি যদি টিউবলাইট আছে বা পাখা আছে, ঠিক আছে, সেই টিউবলাইট আর পাখা নিয়ে ভাবো, ধরো টিউবলাইট নিয়ে ভাবো বা পাখা নিয়ে ভাবো। ধরো একটা পাখা তুমি সারাদিন ধরে পাখাটা চালিয়ে রাখলে, ধরো 8 ঘন্টা, তুমি পাখাটা যদি 8 ঘন্টা চালাও, কত ইউনিট বিদ্যুৎ পুড়ছে? 20 ইউনিট। তাহলে তুমি যদি পাখাটা 10 ঘন্টা চালাও, তাহলে কি বেশি পুড়বে না কম পুড়বে? বেশি পুড়বে, কারণ একটা পাখা যত বেশিক্ষণ চলবে তত তো বেশি কারেন্ট পুড়বে, হ্যাঁ কি না? একটা পাখা বা লাইট যত বেশিক্ষণ চলবে, কারেন্টের পরিমাণও তারা বেশিই হবে, না কারেন্ট আরও বেশি পুড়বে, তাই তো? তাহলে যদি এটা বাড়ে, এক্ষেত্রে হচ্ছে যদি এটা বৃদ্ধি পায় সময় বাড়লে, তাহলে তোমার ইউনিটও বাড়বে, মানে এককও বাড়বে। তাহলে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক? দেখো, এটা বাড়লে এটাও কি সম্পর্ক? সরল সম্পর্ক। এটাও তাহলে সরল সম্পর্ক। তাহলে লেখো সময়ের সঙ্গে বিদ্যুৎ পরিমাণের সরল সম্পর্ক। ঠিক আছে, নির্ণেয় বিদ্যুৎ পরিমাণ, ঠিক আছে। তাহলে এটা কি আছে? সরল মানেই পাল্টে যাবে 3/5 সমান, এটাও কি সরল সম্পর্ক যখনই হবে তখনই পাল্টে যাবে 10/8 গুণ, প্রথমে তো 20টা বসাবো, ভুলে গেছি। প্রথমে একটা যেমন আছে তেমন বসে যাবে, প্রথমেটা বসে যাবে 20
ইন্টু এটা সরল সম্পর্ক মানে পাল্টে যাবে 3/5 হবে, গুণ এটা পাল্টে যাবে, এটা পাল্টে যাবে 10/8, কাটাকুটি করো 5 দিয়ে, 5 দুগুণে 10, 2 দিয়ে, 4 দুগুণে 8, 4 দিয়ে, 4 পাঁচা 20, তাহলে কত হচ্ছে 15 একক। 15 একক বিদ্যুৎ পূর্বে, অর্থাৎ 15 ইউনিট বিদ্যুৎ পূর্বে। কত ইউনিট বিদ্যুৎ পূর্বে? 15 ইউনিট বিদ্যুৎ পূর্বে। তাহলে উত্তর কি লেখা আছে? উত্তর লেখা আছে, হ্যাঁ, তাহলে 3টি অশ্বকন্ডিশন মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? না, এই যে তাহলে লিখি 3 উত্তর। তিন অশ্বক্ষমতা 3 অশ্বক্ষমতা হয়ে গেল। 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা, তো 10 ঘন্টা চালালে 15 একক কি 15 একক বিদ্যুৎ খরচ হবে। বিদ্যুৎ খরচ হবে, বেশ হয়ে গেল। তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? না 15 একক, মানে 15 ইউনিট বিদ্যুৎ খরচা হবে। একদম এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো, বাকি এটা একদম সহজ। কি বললাম, বুঝতে পেরেছো? চলো তাহলে তুলে নাও। তো এবার আমি তোমাদের 7 নম্বরের অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, যে 7 নম্বরের অঙ্কটা বলেছে গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 200 শাড়িটি বুনতে পারে। গোপালনগরে একটা তাঁত কারখানায় 14 জন মিলে তাঁতি, তারা সবাই মিলে 12 দিনে টোটাল 210টি কাপড় তৈরি মানে শাড়ি বুনতে পারে। তা বলছে পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি জোগাড় দেওয়ার অর্ডার করে। এমনি তারা নর্মাল দিনে মানে 14 জন তাঁতি মিলে, নর্মাল তারা 14 জন লোক মানে 14 জন তাঁতি 12 দিনের মধ্যে মোটামুটি 210টা শাড়ি তারা বানিয়ে নিতে পারে আরামসে। কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে 14 জন লোক 12 দিনের মধ্যে 210টা শাড়ি। পুজোর সময় অর্ডার এসছে এবং অর্ডার আসার ফলে বলেছে যে 10 দিনের মধ্যে 300টি শাড়ি তৈরি করতে হবে। কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে শাড়ি তৈরি করতে হবে। তাহলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তার মানে দেখো, এমনি নর্মাল তারা 14 জন শ্রমিক 12 দিনে 210টি তৈরি করে। 14 জন লোক লাগে, মানে 12 দিনে 210টি। কিন্তু এখন কি এসছে? 300খানা শাড়ির অর্ডার এসছে। এমনি নর্মাল দিনে তার লাগে 14 জন লোকের 12 দিনে 210টা তৈরি করতে পারে, কিন্তু আমাকে তৈরি করতে বলেছে 10 দিনের মধ্যে 200টা, এই 300টা। তার কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে 300টা। তাহলে কতজন মানে তোমার তাঁতি আরও লাগবে? যতজন তাঁতি আছে এই তাঁতির মধ্যে মানে 14 জনই কি তৈরি করে দিতে পারবে কি? 14 জন তৈরি করতে পারবে না তো, কারণ 14 জন তাঁতির 210টা শাড়ি তৈরি করতেই 12 দিন লেগে যায়। তাহলে অত কম তাঁতিতে হবে না, আরও তাঁতি নিয়ে আসতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? সেটাই করব। তাহলে কি দিয়েছে অঙ্কের মধ্যে দেখো, যেহেতু মানে তাঁতির সংখ্যা যেটা সেটা সবার লাস্টে লিখবো, তাহলে সময় লিখি প্রথমে, শাড়ির সংখ্যা লিখি প্রথমে, শাড়ির সংখ্যায় লিখি শাড়ির সংখ্যা টি, তারপরে সময় দিই দিন, তারপরে কি দেবো জানো? তাঁতি সংখ্যা জন, ভালো করে বোঝো। টোটাল 210টি শাড়ি তৈরি করতে 12 দিনে 14 জন তাঁতির প্রয়োজন। তাহলে দেখো, 14 জন তাঁতি মিলে 12 দিনে 210টি তৈরি করতে বলেছে, কিন্তু পুজোর সময় অর্ডার আসার ফলে 10 দিনের মধ্যে 300খানা শাড়ি তৈরি করতে বলেছে। কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে 300 শাড়িখানা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই 14 জনের পক্ষে কি
10 দিনের মধ্যে 300টা শাড়ি করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়, আরও তাঁতির প্রয়োজন হবে। তাহলে সেটাই তোমাকে তাহলে বের করতে বলেছে, তাহলে আমি সেটাই বের করব। এবার তাহলে আমি একটা একটা করে চাপা দিই। প্রথম এটা দিই, এর সঙ্গে এর কি সম্পর্ক দেখি। তাহলে দেখো 210টি শাড়ি তৈরি করতে যদি 14 জন তাঁতি লাগে, 300টা শাড়ি তৈরি করতে আরও নিশ্চয়ই বেশি লাগবে। কারণ কি বলেছে, 210টি মানে 210টি শাড়ি তৈরি করতে যদি 14 জন তাঁতি লাগে, তাহলে 300টা মানে বেশি শাড়ি তৈরি করতে হবে। বেশি শাড়ি তৈরি করতে গেলে নিশ্চয়ই তাঁতি আরও বেশি করে লাগবে। তাহলে এর সঙ্গে এর কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে লিখি যে শাড়ির সঙ্গে শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সরল সম্পর্ক। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এবার এটা করি। 12 দিনে নর্মাল হবো। 12 দিনে ধরো একটা কাপড়ই, কথা 12 দিনে একটা কাপড় তৈরি করতে যদি 14 জন তাঁতি লাগে, 12 দিনে একটা কাপড় তৈরি করতে যদি 14 জন তাঁতি লাগে, 10 দিনে ওই কাপড়টা তৈরি করতে কম তাঁতি লাগবে না বেশি তাঁতি লাগবে? নিশ্চয়ই কম না, কারণ সময়টা কমে গেছে। সময়টা যখনই কমেছে, তাঁতি আরও বেশি প্রয়োজন। কারণ 12 দিনের মধ্যে 14টা তৈরি করতে পারে। ধরো 12 দিনের মধ্যে একটা কাজ করতে 14 জন তাঁতি লাগে, তাহলে 10 দিনের মধ্যে ওই একই কাজ করতে নিশ্চয়ই আর 14 জন তাঁতিতে হবে না, আরও বেশি তাঁতির প্রয়োজন। কারণ সময়টা তোমার হাতে কম, তাড়াতাড়ি করতে হবে। তুমি যে কোনো জিনিস তাড়াতাড়ি করতে গেলে লোক তো বেশি নিতেই হবে তোমাকে। যত তুমি তাড়াতাড়ি করতে চাইবে, লোক তোমাকে তত বেশি নিতে হবে। অর্থাৎ তাহলে কি বুঝলাম, যে এটা যদি কমে অবশ্যই এটা তাহলে বাড়বে। অর্থাৎ একটা বাড়লে একটা কমলে এদের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখি সময়ের সঙ্গে তাঁতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যাস। তাহলে বসাই প্রথমে নির্ণেয় তাঁতি সংখ্যা। নির্ণেয় তাঁতি সংখ্যা। প্রথমে 14টা বসাই, তো সিঙ্গেল আছে, সবসময় সিঙ্গেলে বসবে। এবার এটা কি সম্পর্ক? সরল হলে কি হয়ে যায়? এটা পাল্টে যায়। তাহলে এটা পাল্টে গেলে কি হয়ে যাচ্ছে? 300 ডিভাইডেড বাই 210 ইন্টু এটা কি সম্পর্ক? ব্যস্ত হলে যা আছে তাই থাকে, অর্থাৎ উপরেরটা নিচে হলো। কাটো, 0 0 কাটা, আবার এই 0 কাটা, 3 দিয়ে 3 7 21, 7 দিয়ে 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24 জন। তাহলে দেখো 300 দিনের মধ্যে যদি আমাকে কাজটা 300টা শাড়ি যদি আমাকে 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়, 300টা শাড়ি যদি আমাকে 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়, তাহলে আমার মিনিমাম কমপক্ষে আমার 24 জন তাঁতি প্রয়োজন লাগবে, মানে 24 জন তাঁতি লাগবে। ঠিক আছে, 24 জন তাঁতি আমার লাগবে। কিন্তু আমার কাছে আছে কজন? বলেছে আরও কতজন লাগবে। এখন যে কজন হচ্ছে আর কতজন লাগবে? আমার কাছে আছে এই মুহূর্তে কতজন? আমার কাছে আছে দেখো 14 জন। আমার প্রয়োজন কতজনের? 24 জন। তার মানে এখনও কতজনের প্রয়োজন? এখনও আরও 10 জনের প্রয়োজন। সেটাই তোমাকে অ্যান্সারের মধ্যে কিন্তু বলেছে। তো বলেছে দেখো, বলেছে সময় মতন শাড়ির যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে উত্তরটা আমি লিখি। উত্তর সময় মতো কি লিখেছে? সময় মতো সেই শাড়ির যোগান দিতে, সময় মতো শাড়ির যোগান দিতে সময় মতো শাড়ির যোগান
দিতে হলে, সময় মতো শাড়ির যোগান দিতে আরও 24 - 14 10 জন কি যেন 10 জন তাঁতির প্রয়োজন, তাই তো? 10 জন আর কি লাগে, হয়ে গেল 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। সময় মতন কাজটিকে শেষ করতে আমাকে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? আরও 10 জন। মানে এই মুহূর্তে আছে কত, আমার কাছে 14 জন তাঁতি আমার কাছে উপস্থিত আছে, কিন্তু 300টা শাড়ি 10 দিনের মধ্যে কমপ্লিট করতে গেলে আমার আরও তাঁতি লাগবে। কতটা তাঁতি লাগবে? টোটাল লাগবে 24 জন তাঁতি। তার মধ্যে 14 জন তো আছেই, তাহলে আরও 10 জনকে আমাকে ডেকে নিয়ে আসতে হবে, তাহলে আরও 10 জন তাঁতির প্রয়োজন। কী বললাম বুঝতে পেরেছো? আশা করি মোটামুটি তোমাদের এই 10.2-এর যে 7টা অঙ্ক করালাম খুব ভালো করে বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের মনে হয় যে কোথাও বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তরে সেটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।